এরা রাস্তার রামশ্যাম যদু মতো যাকে দেবে সেই তো সঞ্জয়, ওই ঠিক আছে সঞ্জয় রায়কে ধরা পড়েছে, চলো ওকে দিয়ে ট্রায়াল করে নি। ও তো রামশ্যাম যদু মতো যাকে দিতে সেই তো ওই তদন্ত করে দিত। সিবিআই প্রয়োজনীয়তা কি? সিবিআই এর প্রয়োজনীয়তা এই কারণেই যে সঞ্জয় রায় ছাড়া আরো 5 জন কে আছে, আর তারা তো প্রথম চার্জশিটে সে কথা বলেছিল। এখানে তো জনগণেরও দায়িত্ব আছে। আপনি যদি মনে করেন যে মমতা ব্যানার্জিকে নির্বাচিত করবেন আর আপনি ওই তদন্ত একেবারে প্রভাব মুক্ত তদন্ত হবে, বা এমন লোকদের নির্বাচিত করবেন প্রভাব মুক্ত তদন্ত হবে, সেটা হয় না। আপনাদের জনগণকে বিচারটা ঠিক করতে হবে, তবেই বিচার ঠিক পাবেন। নিজে বিচার ঠিক করুন, তবেই বিচার ঠিক পাবেন। নিজে ভুল বিচার করে ভুল লোককে ইলেক্ট করবেন, তাহলে ভুল বিচারই পাবেন। আমি মনে করি মমতা ব্যানার্জির স্থলে যে কেউ থাকলে তদন্ত সঠিক হতো। শুধু মমতা ব্যানার্জি আছে বলে তদন্ত সঠিক হচ্ছে না। তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে দুষ্কৃতিরাজ, দুর্নীতিরাজ, হৃদয়হীনতা। এটা যে তৃণমূলের রাজনীতির ইউএসপি বলতে পারেন। সেটা মদন মিত্র আজকে বলেছে যে ওই তৃণমূলের নাকি সব কিছু পেতে গেলে টাকা দিতে হয়। প্যানেল ক্যান্সেল হবে, এটা প্রতিষ্ঠিত আইন। আপনি মানুন না মানুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে বলুন আমি যোগ্য, কেউ বিশ্বাস করবে না। রাস্তায় দাঁড়িয়ে যেমন আপনি প্রধানমন্ত্রী বললেও কোনোদিন আপনি প্রধানমন্ত্রী হবেন না, রাস্তায় দাঁড়িয়ে আপনি যদি বলেন আমি যোগ্য, আপনি যোগ্য হবেন না। আইনের কাছে প্রতিষ্ঠা করতে হবে আপনি যোগ্য। যারা পয়সা দিতে পেরেছে তাদের চাকরি হয়েছে। তৃণমূল মানেই হচ্ছে পয়সা, আর তৃণমূলের এই যে অর্থই হচ্ছে তৃণমূলের কাছে অনর্থের কারণ। না দেখুন, আরজি করের যে তদন্ত সেটি মূলত আপনি দুটো ভাবে ভাগ করতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে খুন ধর্ষণ সেই মামলার অলরেডি নিম্ন আদালতের একটি রায়, সেই রায়টিকে বলতে পারেন চ্যালেঞ্জ করেই ক্রিমিনাল অ্যাপিল ফাইল হয়েছে। সেটা ছিল খুন ধর্ষণ। আর অপরদিকে আপনি যে কথাটি বললেন এটা হচ্ছে একেবারে নির্দিষ্টভাবে এই যে চিকিৎসা যে জগৎ, সেই জগতে বিশেষ করে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে মামলা। সেই মামলায় আক্তার আলী পিটিশনার তিনি মামলা করেছেন, তদন্তের নির্দেশ দিয়েছে, সেই তদন্ত। এখন এই তদন্ত আমরা এর আগে দেখেছি বারবার। আমি একাধিক মামলায় সিবিআই তদন্ত নির্দেশ পাওয়ার জন্য মামলা করেছি, সিবিআই তদন্ত হয়েছে, এবং দেখেছি সিবিআই একটা স্টেজ পর্যন্ত যাওয়ার পরে কি কারণে জানি না, তবে কোনো একটা কারণে তারা স্থবির হয়ে যায়, এবং সেটা একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত তারা পৌঁছয়, এবং খুব ভালো পৌঁছয়, স্মুথলি পৌঁছয়। তারপর একটা বিন্দুর পরে তারা আর আগাতে পারে না। এইখানেই হলো মূল রহস্যটা লুকিয়ে আছে, যে একটা বিন্দুর পরে কেন আগানো যাচ্ছে না, সেটা কেন, সেটারই উত্তর আমাদের পেতে হবে। এবং আমাদের দেশে দেখুন, দুর্ভাগ্য হলো সত্য, আদালতের তো কোনো নিজস্ব তদন্তকারী সংস্থা নেই। আমাদের দেশের যে কাঠামো, সেখানে এক্সিকিউটিভের দায়িত্ব, জুডিশিয়ারির দায়িত্ব, অন্যদিকে আইনসভার দায়িত্ব করে নির্দিষ্টভাবে বলা আছে যে তাদের কার কি দায়িত্ব। ফলে জুডিশিয়ারির নিজস্ব কোনো এক্সিকিউটিভ বডি নেই, যে নিজস্ব কোনো তদন্তকারী সংস্থা নেই। খুব স্বাভাবিক, কারণ আমাদের যে সেপারেশন অফ পাওয়ারের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে আপহোল্ড করে আমাদের এই জুডিশিয়ারি নির্দিষ্ট ভূমিকা, এক্সিকিউটিভের নির্দিষ্ট ভূমিকা, এবং লেজিসলেটর অর্থাৎ যে আইনসভা, সেই আইনসভার নির্দিষ্ট ভূমিকা থাকে। আমাদের দেশে দেখা যাচ্ছে এই তদন্তটা মূলত হয় তদন্তকারী সংস্থা আইদার রাজ্যের হয় অথবা কেন্দ্রের হয়। আর রাজ্য বা কেন্দ্র উভয় ক্ষেত্রেই দেখবেন যে রাজনৈতিক দল স্বাভাবিকভাবে ক্ষমতায় থাকেন। বিভিন্ন কারণে, কখনো রাজনৈতিক কারণে, কখনো আর্থিক কারণে এই তদন্ত প্রভাবিত হয়। এটা অস্বীকার করার জায়গা নেই। এখন আমাদের আশু দায়িত্ব হয়ে গেছে, এবং আমি সকলকে এর আগেও আপনার ইন্টারভিউর মাধ্যমে আমি বলেছিলাম, ইন্টারভিউ দিতে গিয়ে, যে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের জুরিস্টদের ভাবতে হবে, একাডেমিশিয়ানদের ভাবতে হবে, আমাদের মতো আইনজীবী বন্ধুদেরও ভাবতে হবে যে কি করে এই ব্যবস্থা থেকে একটা উন্নততর ব্যবস্থায় যেতে পারি, যার ফলে এই যে হস্তক্ষেপ, তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপ থেকে আমাদের এই তদন্ত প্রক্রিয়াকে প্রোটেক্ট করা যায়। এবং সেক্ষেত্রে এমন কিছু হওয়া উচিত নয় নিশ্চিতভাবে তদন্তের নামে হয়তো দেখা যাচ্ছে যে নির্দোষ ব্যক্তিকেই তদন্তের আওতাধীন করে তাকে হ্যারাস করা হচ্ছে, সেটাও সঠিক নয়। বলে এর যে একটা ব্যালেন্স করা, তার জন্য একটা উন্নততর ব্যবস্থার কথা আমাদের প্রত্যেকেই ভাবতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের যে নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে তাদের ভূমিকা সব থেকে বৃহৎ। তার কারণ আমাদের দেশে আইনসভায় আইন তৈরি করে। শুধু আইপিসি কে আপনি নাম পরিবর্তন করে
বিএনএস করলেই বা সিআরপিসি কে নাম পরিবর্তন করে বিএনএসএস করলেই সব দায় মুক্তি ঘটে যায় না, আর তার ফলে যে সকলে বিচার পেয়ে যাবেন তাও নয়। এই ঘটনাগুলো তার প্রমাণ। ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। আইনের এই যে ডাইনামিসিজম, গতিশীলতার সঙ্গে সাযুজ্য রেখে আইনসভাকে সেই ধরনের আইন তৈরি করতে হবে, জুরিস্টদের, একাডেমিশিয়ানদের, প্র্যাকটিসিং অ্যাডভোকেটদের সেই নিয়ে ভাবতে হবে। বিচার ব্যবস্থাকেও আমি বলবো যে ভাবনা চিন্তা সেখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ বিচার ব্যবস্থার একসময় যে কথা ভাবা হতো যে ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের খুব বেশি কিছু বলার নেই, কিন্তু আজকে ডিফ্যাক্টো কমপ্লেনেন্টদের বলতে দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়। তার কারণ এখনো বিচার ব্যবস্থাও বুঝতে পেরেছেন যে না বললে আসলে কি হয় সেটা বুঝতে পারছেন প্রতিদিন। যেমন এক সময় ভাবা হতো যে চাকরি করতে গেলে ও ট্রান্সফার করবেই, কিন্তু আস্তে আস্তে বুঝতে যে সমস্ত ট্রান্সফার ওই চাকরিগত কারণে, সাধারণ চাকরিগত কারণে হয় না, বিভিন্ন কারণে হয়। আর মূলত বেশিরভাগ ক্ষেত্রেই পানিশমেন্টের কারণে, শাস্তি, দেখবেন মানে শাস্তি হিসাবে এই ট্রান্সফারকে ব্যবহার করা হচ্ছে। কখনো রাজনৈতিক কারণে ট্রান্সফারকে ব্যবহৃত করা হয় এবং সেটা ব্যবহৃত হয়। ফলে এই যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তারও গতিশীলতা আসা প্রয়োজন বলে আমি মনে করি। আসছে, আরো দ্রুততার সঙ্গে আসা উচিত এবং আইনসভার সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যে যাতে তদন্ত প্রক্রিয়া কোনোভাবেই প্রভাবিত না হয় কোনো প্রকার বাইরের কারণ দ্বারা। সেটা রাজনৈতিক কারণ হতে পারে, আর্থিক কারণ হতে পারে, কোনো কারণের দ্বারা যাতে প্রভাবিত নয় সেই ধরনের একটি আইনি ব্যবস্থাপনা, সেই ধরনের একটি তদন্ত ব্যবস্থাপনা তৈরি করতে হবে। আমার একটা প্রশ্ন রয়েছে, আপনি শুরুতেই একটা কথা বললেন ফিরদৌস যে কোনো প্রথমে সিবিআই তদন্তের যে গতিমুখ থাকে সেটা প্রচন্ড মানে খুব দ্রুত সেই তদন্ত এগোয়, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তদন্ত যেন থিতিয়ে যায়। কি অন্তরায় হয়ে দাঁড়ায় মূলত যে এই এত হাই ভোল্টেজ তদন্ত, সেখানে গিয়ে সিবিআই কে মুখ থুবড়ে পড়তে হচ্ছে, একটা সুপ্রিম ইনভেস্টিগেটিং এজেন্সি তাদেরকেও এরকম এক প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে? দেখুন, আপনি মানুন বা না মানুন, ভারতবর্ষে এই যে এক্সিকিউটিভ, এই যে সুপ্রিম পাওয়ার, সর্বাধিক ক্ষমতা, আর সিবিআই তো আর দেশ চালায় না, ইডি তো আর দেশ চালায় না। রাজনৈতিক ক্ষমতায় ক্ষমতায়িত হয়ে যারা দেশ চালান তারাই সিবিআই ইডি চালান। তাদের বিভিন্ন বোঝাপড়া, তাদের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, সেই চাওয়া পাওয়ায় সিবিআই তদন্ত প্রভাবিত হতে পারে, ইডি তদন্ত প্রভাবিত হতে পারে। এখন বলতে পারেন যে তাহলে আপনি তো অনেক মামলা করেছেন, সিবিআই তদন্ত চেয়েছেন, অনেকেই বলবেন। উপায় কি আছে? আপনি কি মনে করেন যে এই রাজ্যে মানে দুর্নীতি হয়েছে চাকরির ক্ষেত্রে, এই রাজ্যের একটা থানার পুলিশ গিয়ে সেই মানে শিক্ষামন্ত্রীকে ধরে জেলে ভরবে, এটা কখনো হতে পারে? হতে পারে না। ফলে আমাদের যা সিস্টেম আছে সেখান থেকে বেটার কিছু ভাবা, যেখান থেকে মোটামুটি, দেখুন বিচার মানে অ্যাবসুলুট বিচার কিছু হয় না, চূড়ান্ত বিচার হয় না, আপেক্ষিক বিচার। আমরা যা বিচারের নামে যেটা পাই সেটা হচ্ছে আপেক্ষিক বিচার, চূড়ান্ত বিচার বলে কিছু হয় না। এই সিস্টেমের মধ্যে আমরা আপেক্ষিক বিচার পাই। অনেকেই আমাকে বেশে বলেন যে স্যার এটা কেন হবে, আমরা তো এই কারণে কেন বিচার মানে কেন, ধরুন অনেকেই হয়তো কিছুজন মামলা করেছে, তারা হয়তো চাকরি পেয়েছে, আর কিছুজন সেই সময় আসতে পারেন না, এটা কেন হবে, এটা হওয়া তো উচিত নয়। দেখো, বিচারপতিদের দ্বারা এটা সম্ভব নয়, বিচারালয়ের দ্বারা এটা সম্ভব নয় যে কতজন বঞ্চিত রয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে আসবে, এটা সম্ভব না। হলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব না। এবং শুধু তাই না, আমি তাদের বোঝার সুবিধার জন্য বলি যে দেখো, বিচারপতিরা বাড়ি থেকে বের হয়, কলকাতা হাইকোর্ট পর্যন্ত আসে, রাস্তার ওই পাশে দেবো অনেকে পথ শিশু হিসাবে দেখে, রাস্তার পাশে ফুটপাতে অনেকে শুয়ে আছে দেখছে, তো তাদের সাথে সমস্ত রকম ন্যায় করলে আমি খুশি হতাম। ভারতবর্ষের সমস্ত মানুষ সমস্ত রকম ন্যায় পেলে সব থেকে বেশি আমি খুশি হতাম। কিন্তু সেটা অ্যাবসোলিউট, আপনি যদি বলেন সেই চূড়ান্ত অবস্থার কথা, মানে আমরা সেই ন্যায় চাই, চূড়ান্ত সকলে ন্যায় পাক, সকলের মধ্যে সম্মত থাকুক, সেটা তো সম্ভব হয় না। আমরা যেটা পাই সেটা হচ্ছে আপেক্ষিক।
আমার একটা প্রশ্ন রয়েছে ফিরদৌস দা, আমরা দেখতে পেলাম যে সিবিআই সুপ্রিম কোর্টের যে রিপোর্ট মানে পেশ করেছিল সুপ্রিম কোর্টে এই আর জি কর মামলায়, তদন্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই সময় সেই মুখবন্ধখামে সেই রিপোর্ট দেখে রীতিমতো বলেছিলেন যে 30 বছরে এমন ঘটনা তিনি দেখেননি, একদম শিউরে উঠেছিলেন। অথচ সেই একই সিবিআই শিয়ালদা কোর্টে যা রিপোর্ট দিল তাতে বিচারক বললেন বিরলতম ঘটনা নয়। এর পেছনে সিবিআই এর কি কোনো খেলা রয়েছে? না না, দেখুন সেটা দেখুন বিরলতম ঘটনা নয়, বা সেটা যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা চলছে এই মুহূর্তে। দেখুন সিবিআই তদন্তে যে সঠিকভাবে করতে ব্যর্থ হয়েছে সেটা পরিষ্কার হয়ে গেছে সিবিআই চার্জশিটে। প্রথম চার্জশিটে কি বললো? প্রথম চার্জশিটে বললো যে লার্জার কনস্পিরেসি রয়েছে, বললো যে এভিডেন্স ট্যাম্পারিং রয়েছে, আর তার সঙ্গে টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো। তাদের সংসর্বতার কথা বলেই তো গ্রেপ্তার করেছিল। তাহলে গোটা ট্রায়াল পর্বে তাদের সংসর্বতার প্রমাণ কেন রাখতে পারলেন না? এসব 5টা কথা বলে লাভ নেই যে ওটা করলে এটা হতো, তাহলে সঞ্জয় রায় ছাড়া পেয়ে যেত, এসব বলে লাভ নেই। তাহলে তো এই এক্সপার্ট তদন্তকারী সংস্থার প্রয়োজনীয়তা কি? ও তো যে কাউকে রাস্তা যে কাউকে দিলেই তো তদন্ত হয়ে যেত। ওকে হাতে হাতে নাতে ধরেছে, চলো ওকে ধরে শাস্তি পাওয়া যেত। এর জন্য তার সিবিআই না। সিবিআই কেন এই ধরনের স্পেশাল ইনভেস্টিগেটিভ এজেন্সি? তার কারণ তারা সেই তদন্তটা জানে, তদন্ত করে তো বের করবে যে লার্জার কনস্পিরেসি কি। সেই জন্য তো সিবিআই। রাস্তার রামশ্যাম যদু মধু যাকে দেবে সেই তো সঞ্জয়, ওই ঠিক আছে সঞ্জয় রায়কে ধরা পড়েছে, চলো ওকে দিয়ে ট্রায়াল করে নি। ও তো রামশ্যাম যদু মধু যাকে দিতে সেই তো ওই তদন্ত করে দিত। সিবিআই প্রয়োজনীয়তা কি? সিবিআই এর প্রয়োজনীয়তা এই কারণেই যে সঞ্জয় রায় ছাড়া আরো 5 জন কে আছে, আর তারা তো প্রথম চার্জশিটে সে কথা বলেছিল। আর সে কথা বলার পরে তারা দিতে পারলো না কেন? এর উত্তর সিবিআই কে দিতে হবে। এটা বলে লাভ নেই যে ওই পর্বে যদি আমি সাপ্লিমেন্টে চার্জশিট দিতাম তাহলে সঞ্জয় রায় ছাড়া পেয়ে যেত, ওসব বলে লাভ নেই। ছাড়া না পেয়েও কিভাবে সাপ্লিমেন্টে চার্জশিট দিতে হয় সেটা নিশ্চিত সিবিআই জানে, যাতে ছাড়া না পায় অথচ সাপ্লিমেন্টে চার্জশিট যারা যারা লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কিভাবে দেওয়া যায় সেটা নিশ্চিতভাবে সিবিআই জানে। এসব বলে লাভ নেই। সাপ্লিমেন্টারি যে চার্জশিট, সেই চার্জশিট আমরা দেখলাম যে 5 মাসও সিবিআই দিতে পারলো না। কতটা আশাবাদী যে নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি এই মামলা কলকাতা হাইকোর্টের হাতে স্থানান্তরিত হলেও খুব তাড়াতাড়ি কি সিবিআই চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে বলে আশাবাদী আপনারা? দেখুন আমি মনে করি যে এই যে তদন্ত হয়েছে সেই তদন্তে নিশ্চিতভাবেই যে একেবারে ঈপ্সিত লক্ষ্যে তদন্ত পৌঁছে গেছে সেটা নয়। এখন পরিবার তারা পুনর্তদন্ত চাইছে, অনেকেই পুনর্তদন্তের কথা বলছে। পরিবার যা চাইবে সেটাই হওয়া উচিত। এবং আমাদের রাজ্যে এই উদাহরণ রয়েছে, তদন্ত সম্পূর্ণ হয়ে গেছে, তারপরে সেই তদন্তকারী সংস্থাকে পরিবর্তন করা হয়েছে। আমি প্রায়শই বলি হাওড়ার তপন দত্ত খুন মামলা, একাধিক উদাহরণ রয়েছে। কিন্তু যেহেতু আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তৃণমূল কর্মী খুন হয়ে যাওয়া, তপন দত্ত তৃণমূল কর্মী ছিলেন, তার স্ত্রী প্রতিমা দত্ত লড়াই করেছেন, তার মেয়ে প্রিয়ঙ্কা দত্ত লড়াই করেছেন, করে সেটাকে ছিনিয়ে এনেছেন। যদিও মানে সিবিআই যে খুব বেশি ঈপ্সিত লক্ষ্যে তাদের পৌঁছে দিতে পেরেছে এরকম নয়, কিন্তু তবুও এটা হয়। এখন কি করবেন, আমাদের দেশের সিস্টেমই তাই। এখন আমি জনগণকে বলবো এখানে তো জনগণেরও দায়িত্ব আছে। আপনি যদি মনে করেন যে মমতা ব্যানার্জিকে নির্বাচিত করবেন আর আপনি ওই তদন্ত একেবারে প্রভাব মুক্ত তদন্ত হবে, বা এমন লোকদের নির্বাচিত করবেন প্রভাব মুক্ত তদন্ত হবে, সেটা হয় না। আপনাদের জনগণকে বিচারটা ঠিক করতে হবে, তবেই বিচার ঠিক পাবেন। নিজে বিচার ঠিক করুন, তবেই বিচার ঠিক পাবেন। নিজে ভুল বিচার করে ভুল লোককে ইলেক্ট করবেন, তাহলে ভুল বিচারই পাবেন। একদমই। আমরা প্রত্যেকদিন আর একটা কথা আপনাকে বলে শেষ করি, যে বিচার মানে কোনো এক্সক্লুসিভ বিষয় নয়। বিচার মানে বিচার শুধু ওই বিচারালয়ের অভ্যন্তরে একজন বিচারপতি আর সামনে 2 জন আইনজীবী না। বিচার মানে হচ্ছে সঠিক তদন্ত, আর সেই তদন্ত কিন্তু কোনো বিচারপতি বা আইনজীবী করে না। তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশ অথবা নরেন্দ্র মোদীর অধীনস্থ সিবিআই।
যদি যে ক্ষেত্রে যাদের তদন্তকারী সংস্থা যারা হয়, ফলে এইটা আপনাকে ভাবতে হবে যে আপনি নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কতটা বিশ্বাস রাখতে পারবেন বিচারের ক্ষেত্রে, সেটার উপর নির্ভর করবে আপনি কেমন বিচার পাবেন। এটা শুনতে খারাপ লাগবে, ফ্যাক্ট। ওই যে অনেকে বলেন না যে রাজনীতি খুঁজতে যাবেন না, আজকে পরিবার বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, ন্যায্যভাবে বলছে, অত্যন্ত ন্যায্যতার সঙ্গে বলছে। আমি মনে করি এই কথাটা প্রথম দিন থেকে বলা উচিত ছিল যে এই আমার মেয়ের তদন্ত, আমার মেয়ের সঙ্গে যে অপকর্ম ঘটেছে সেই অপকর্মের সাপেক্ষে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তকে প্রভাবিত করেছে অধীনস্থ পুলিশ, তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায়। এবং জনগণের কাছে আর্জি করা উচিত ছিল এইরকম একজন মুখ্যমন্ত্রী, এরকম একজন পুলিশ মন্ত্রীকে জীবনে ইলেক্ট করবেন না। যা ঘটেছে আমার মেয়ের সাথে, ভবিষ্যতে আপনার মেয়ের সাথে তাই করবে। অতএব মমতা ব্যানার্জিকে আর জীবনে কোনোদিন ইলেক্ট করবেন না। একদমই আমরা দেখলাম একদম যখনই নির্যাতিতার বাবা মার এই এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয়। আমি মনে করি এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক বিষয়। আমার সঙ্গে অনেকে মতানৈক্য হতে পারে, পৃথিবীতে অরাজনৈতিক বলে কিছু হয় না, সবটাই রাজনৈতিক। মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় না থাকতো, আপনি মনে করেন যে এই তদন্ত ভুল হতো, এই তদন্ত সঠিক হতো? আমি মনে করি মমতা ব্যানার্জির স্থলে যে কেউ থাকলে তদন্ত সঠিক হতো। শুধু মমতা ব্যানার্জি আছে বলে তদন্ত সঠিক হচ্ছে না। মমতা ব্যানার্জি নিজে বলেছে আমি এই তদন্ত প্রক্রিয়া মনিটর করছি, মনিটর করে তদন্ত এই তদন্তকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। এভিডেন্স ট্যাম্পার কে করিয়েছে? এই তদন্ত তো সিবিআই কে করতে হবে। এই যে মনিটর করছিল, যারা লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত, যে টালা থানার ওসি এভিডেন্স ট্যাম্পারিং এর জন্য তাকে আপনি তদন্তের আওতাধীন করলেন, আর তদন্ত প্রক্রিয়া যে মনিটর করছিল তাকে তদন্তের আওতাধীন করলেন না। মমতা ব্যানার্জিকে তদন্তের আওতাধীন করতে হতো, এবং যতদিন মমতা ব্যানার্জিকে তদন্তের আওতাধীন না করা হবে ততদিন পর্যন্ত তদন্ত সঠিক হতেই পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে আপনি তদন্তের আওতায় আনার কথা বলছেন, অন্যদিকে নির্যাতিতার বাবা মা যখনই তাদের স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট দিলেন যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান, সেই প্রেক্ষিতে একদম একযোগে তৃণমূলের আক্রমণের একদম চক্রবুহের মধ্যে পড়ে গেলেন তিলোত্তমার মা বাবা। কুণাল ঘোষ, মদন মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর একদম শোভনদেবের নিশানায় অভয়ার পরিবার। কেন এই আক্রমণের পথে নেমেছে তৃণমূলের পেছনে অঙ্ক কি ফিরোজা? দেখুন, তারা তাদের রাজনৈতিক কাজ করছে। তৃণমূলের নেতা, কেউ এমপি, কেউ এমএলএ, কেউ মন্ত্রী, স্বাভাবিকভাবে তৃণমূল ক্ষমতায় থাকলে তারা বেনিফিটেড হবেন। আপনি বলতে পারেন তৃণমূলের রাজনীতির বেনিফিশিয়ারি যারা, তারা খুব স্বাভাবিকভাবে আক্রমণ করবে। তৃণমূলের রাজনীতিটাই এটা। তৃণমূলের রাজনীতি মানে হচ্ছে দুষ্কৃতিরাজ, দুর্নীতিরাজ, হৃদয়হীনতা। এটা যে তৃণমূলের রাজনীতির ইউএসপি বলতে পারেন। ফলে তৃণমূলের রাজনীতি হচ্ছে যে তুমি যদি আমার পক্ষে থাকো, তোমাকে কিছু টাকার অফার করব, তোমার সাথে যত ঘিন্ন কাজই হোক না কেন, তোমার পরিবারের সাথে, তোমার মেয়ের সাথে, তাহলে তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে কিছু কোনো অসুবিধা নেই। ও ঘিন্ন কাজ হয়েছে, টাকা দিয়ে ওটাকে সংশোধন করে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি তার বাইরে কিছু হয়, কেউ যদি সঠিক প্রশ্ন করে, তাহলে তাকে আক্রমণ করবে। তৃণমূলের রাজনীতি। ফলে তৃণমূলের যে স্বাভাবিক রাজনীতি, সেই স্বাভাবিক রাজনীতি করছে। ফলে এই নিয়ে মানে নতুন করে ভাবার কিছু নেই। তৃণমূল তার স্বাভাবিক রাজনীতি করছে, এটাই তৃণমূলের স্বাভাবিক রাজনীতি। বরঞ্চ অবাক হতেন যদি কিছু না বলতো। এ তো আর আপনি ভদ্র সজ্জনদের পাননি যে ভদ্রলোক, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ভদ্রলোক, কি ঘটেছে না ঘটেছে কোনো অসুবিধা নেই, যে যাই হোক না কেন একটা পরিবারে একটা মৃত্যু হয়েছে, যে যাই বলুক না কেন এটার বিরুদ্ধে কিছু বলা উচিত নয়। এরা অনুভূতি দিয়ে বুঝতেন, সহানুভূতি থাকতো তাদের প্রতি। তৃণমূল তো ওসব ধার ধারে না। কি আছে, আমাদের বিরুদ্ধে বলেছে, ও যা হয়েছে হয়েছে, ও ওদিকে গালাগালি করো, রাজনৈতিক ভাবে আক্রমণ করো। তৃণমূলীয় রাজনীতি, তৃণমূলীয় সংস্কৃতিরাই তাই।
আরে উচ্ছৃঙ্খলতাই ওদের একদম বলে রাজনীতি। দিচ্ছেন, একদম কুণাল ঘোষ বলে দিচ্ছেন যে এটা বাম এবং বিজেপির মুখপাত্রতে পরিণত হয়েছে অভয়ের বাবা মা। দেখুন এই লোকটার নাম করবেন না বেসিক্যালি। দেখুন কুণাল ঘোষ তো বলেছিল সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ বলেছিল। ওকে জিজ্ঞাসা করবেন তো, ও কালকে যা কথা বলে আজকে সেই কথা নিজে বিশ্বাস করে। মদন মৈত্র একই কথা বলছেন ফিরদৌস দা। কখন বলেছে মদন মিত্র? সন্ধ্যার পরে না সন্ধ্যার আগে? আমার একটা প্রশ্ন, সেটা মদন মিত্র আজকে বলেছে যে ওই তৃণমূলের নাকি সব কিছু পেতে গেলে টাকা দিতে হয়, তৃণমূলের মন্ত্রী হতে গেলেও টাকা দিতে হয়, ব্লকের পদ পেতে গেলেও টাকা দিতে হয়, সবাই জানে। যা বলেছে সত্য কথাই, মাঝে মাঝে সত্য কথা তো বলে ফেলে, বলে খুব স্বাভাবিক। প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি, সেই প্রাথমিকে নিয়োগ দুর্নীতির নথি কোথায়, এই প্রশ্ন একদম কালঘাম ছুটিয়ে দিল সিবিআই অফিসার থেকে আইনজীবীদের একদম। কারণ অভিযুক্তদের কাছে উপযুক্ত নথি দিতে পারেনি সিবিআই, যা চরম ব্যর্থতার সামিল। এমনটা যে হতে পারে তা কেউ কল্পনাও করতে পারছেন না। আর এই মামলায় এমন বিষয় প্রকাশ্যে আসায় একদম আদালতে এবার চরম ভর্ৎসিত হতে হলো সিবিআই কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি হয়েছে বলে দাবি করেছিল এর আগে সিবিআই, আর তার জেরে গ্রেফতার হয়েছিলেন স্বয়ং রাজ্যের তদানীন্তন একদম শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব। কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় নথি সঠিক সময় দিতে পারেনি সিবিআই, অভিযোগ এরকমটাই। এই প্রসঙ্গে বলবো যে এই কারণে আজ রীতিমতো আদালতে প্রশ্নের মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কেন দেরি হলো নথি দিতে সেটা জানতে চেয়েছেন স্বয়ং বিচারক। কি মনে হয় আপনার, কেন এত ডিলেমা হচ্ছে? এরকম একটা হাই ভোল্টেজ তদন্ত যা একদম নাড়িয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতি, একদম সমস্ত স্তরের মানুষ একযোগে একদম সরব হয়েছিলেন, এই একদম শিক্ষা স্বাস্থ্য সে জায়গায় শিক্ষার মতো বিষয়, এইরকম দুর্নীতি কেন সিবিআই এর এত ডিলে হচ্ছে? সিবিআই যখন প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশ কিছু তাদের ডিলেমা হচ্ছে। এবং প্রাথমিকের যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার যে সভাপতি সেখন জেলবন্দি ছিলেন, জেলের বাইরে আছে বিভিন্ন কারণে। যে এই যে প্রাথমিকের তদন্ত ঘিরে বিভিন্ন প্রশ্ন আসছে। আমি মামলা করে এই সোমেন নন্দীর মামলাতেই ওই সিবিআই এর তদন্ত করছে, ইডিও তদন্ত করছে, আমি মামলা করেছিলাম। এবং সেই যখন সিবিআই তদন্তের নির্দেশ দেন সেই সময় বিচারপতি যিনি ছিলেন, তারপরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল। এই প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতি তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যাম ধরা পড়ে, সেখানেও সিবিআই তদন্তের নির্দেশ হয়, সেটাকেও চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার গেছিল, হেরে বাড়ি এসছে। এরকম একটি মামলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এবং প্রাথমিকের নিয়োগে আমি বলছি, আজকে এসএসসি নিয়ে এত কথা হচ্ছে, তো প্রাথমিকের সব থেকে বেশি দুর্নীতি হয়েছে। প্রাথমিকের ওএমআরশিট ডিস্ট্রয় করা হয়েছে। মানে এসএসসির ক্ষেত্রে তো ওএমআরশিট গুলো পঙ্কজ বনসলের বাড়ি থেকে উদ্ধার করা গেছে ওই হার্ড ডিস্কে। প্রাথমিকের কিন্তু ওরকম ওই স্ক্যান কপি পাওয়া যায়নি। ডিজিটাল কপির নামে যেটা রাখা আছে সেটা এডিটেবল কপি, যে কোনো সময় টাকা দিলে নাম্বার বাড়িয়ে দেওয়া যায়। প্রাথমিকে এই ধরনের দুর্নীতি হয়েছে, অথচ সিবিআই কিছু পাচ্ছে না। প্রাথমিক বোর্ডের প্রেসিডেন্ট জেলের বাইরে, অযোগ্য চাকরি প্রাপকরা স্কুলে, আর যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা কখনো আন্দোলন করছে, কখনো আদালতে ছুটছে। এটা চলতে পারে না। এই বোঝাপড়ার খেলায় যে কোথাও একটা বোঝাপড়া করে নেব, পলিটিক্যাল বোঝাপড়া। কারণ আমাদের দেশে কি করবেন, ওই যে বললাম, এই তদন্ত যদি থানার পুলিশ করতো, বউবাজার থানার পুলিশ বা হেয়ার স্ট্রিট থানার পুলিশ বা সিআইডি, তাহলে খুব স্বাভাবিকভাবেই মানিক ভট্টাচার্য বা পার্থ চ্যাটার্জি গ্রেফতার হতো না। খুব সঙ্গত কারণেই আমরা সিবিআই চেয়েছিলাম। কিন্তু এই যে তো দেখছি আর এক জিনিস, আমাদের দেশে আর অন্য কোনো উপায়ও নেই। এবং কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম, কিন্তু কোর্ট মনিটর তদন্ত চাইলে কোর্টেরও তো একটা তদন্ত প্রক্রিয়ায়, কোর্ট তো তদন্ত করবে না, তদন্তের মনিটর করবে। ফলে এই কোর্ট মনিটর তদন্তে তারও একটা সীমাবদ্ধতা থাকে। সেই জন্যই বলছি নতুন করে ভাবতে হবে আমাদের, যে এই তদন্ত প্রক্রিয়াকে কিভাবে প্রভাব মুক্ত করা যায়। না, তদন্ত প্রক্রিয়া কিভাবে প্রভাব মুক্ত করা যায়।
সে একদম টেট তো প্রতি একদমই বছর গাইডলাইনে বলা আছে, কিন্তু এ রাজ্যে হয় না, কি করবেন? এমন একটা সরকার একদম রয়েছে যারা প্রতি বছর টেটটা পর্যন্ত নিতে পারে না। আপার প্রাইমারি একদম টেট সর্বশেষ হয়েছে 2015 সালে, আজকে 2025 সাল, 10 বছর হয়ে গেল। আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করেনি, এসএসসি যেটা কন্ডাক্ট করে। প্রাথমিকের ক্ষেত্রে প্রতি বছর টেট হওয়া উচিত, হয় না, কি করবেন? শেষ ও দুটো টেট হলে প্রশ্ন নিয়োগ আপনার হয় কাছে। না। আমাদের এই রাজ্যে পিটিআর রেশিও, পিউপিল টিচার রেশিও সব থেকে খারাপ, ছাত্র শিক্ষকের অনুপাত। নিয়োগ হলে তাও আবার ওই অযোগ্য নিয়োগ হয়, সাদা খাতার মাস্টার নিয়োগ হয়, কারণ মমতা ব্যানার্জিরা টাকা খায়। ফিরদৌস, আমার সর্বশেষ দুটো প্রশ্ন আপনার কাছে। অভিযুক্ত কালীঘাটের কাকু অথবা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট দেওয়া সিবিআই এর এখনো বাকি, সেটাতেও কেন দেরি উঠছে প্রশ্ন উঠছে, আদেও কি সিবিআই কিছু করতে পারবে? দেখুন, করতে হবে, এখন কতটা করতে পারবে সেটা তাদের এক্সপার্টিজের উপর ডিপেন্ড করে, তাদের মানসিকতার উপর ডিপেন্ড করে, এবং মানুন বা না মানুন রাজনৈতিক বোঝাপড়া সেটা প্রভাব তো বিস্তার করেই। আমরা চেষ্টা করেছিলাম যতটা সম্ভব এটা কমিয়ে আনার জন্য, কোর্ট মনিটর তদন্ত। তো তারপরে জনগণকে বলবো, আপনারা নিজেরাই যদি সঠিক ব্যক্তিকে নির্বাচিত না করেন, আপনার ছেলে মেয়েই বঞ্চিত হবে, কিচ্ছু করার নেই। একদম। আমার শেষ প্রশ্ন ফিরদৌস আপনার কাছে, এসএসসির সাথে একদম আঙ্গাঙ্গিক ভাবে জড়িত আপনি, এই মামলার অন্যতম আইনজীবী। আমি বলবো এসএসসির যে 26,000 যে চাকরি বাতিল, সেই মামলার ভবিষ্যৎ কি? এখন প্রশ্ন উঠছে যে কিভাবে তারা বাঁচবে যারা যোগ্য প্রার্থী ছিলেন, একদম যোগ্যভাবে যোগ্যতার ভিত্তিতে যারা সত্যি সত্যি চাকরিটা পেয়েছিলেন। কারণ আমরা দেখেছিলাম সেই শহীদ মিনারের পাদদেশ থেকে তারা একদম হুঙ্কার দিয়ে বলেছিলেন অনেকেই যে আমরা যোগ্যভাবে চাকরি পেয়েছি, যদি এই অযোগ্যদের তালিকায় আমার নামও সামিল হয় এইখানেই সুইসাইড করব। কি বলবেন, কিভাবে সম্ভব হবে এই পৃথকীকরণ? এটা পৃথকীকরণ সম্ভব হবে দুভাবেই, এক যদি এসএসসি বোর্ড এবং সরকার প্রকৃত তথ্য দেয়, আর না হলে মমতা ব্যানার্জিরা বলে দেয় কার কার কাছ থেকে টাকা নিয়েছে। এই দুটোই উপায় আছে। একটা উপায় হচ্ছে এসএসসি বোর্ড এবং সরকার প্রকৃত তথ্য দেয়, আর দ্বিতীয় উপায়টি হচ্ছে কার কার কাছ থেকে টাকা নিয়েছে বললেই বোঝা যাবে যে এরা অযোগ্য। দেখুন, এমনি এমনি তো আর ভালোবাসার বিনিময়ে সবার চাকরি হয়েছে তা তো নয়। এখনো চেষ্টা করছে কিভাবে বাঁচানো যায়। প্রকৃত তথ্য দিতে হবে, এরা যোগ্য, এরা অযোগ্য, এ তথ্য কেউ দিতে পারবে না। এই তথ্য একমাত্র নিয়োগকারী সংস্থা দিতে পারবে। এক্ষেত্রে এসএসসি বোর্ড এবং সরকার তাদের এই তথ্য দিতেই হবে। আর তারা যদি না দেয়, আপনি কে যোগ্য কে অযোগ্য এ বোঝার কোনো উপায় নেই। এবং সেটা যদি না থাকে, ভারতবর্ষের প্রতিষ্ঠিত আইন যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ না করা গেলে প্যানেল ক্যান্সেল হবে, এটা প্রতিষ্ঠিত আইন। আপনি মানুন না মানুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে বলুন আমি যোগ্য, কেউ বিশ্বাস করবে না। রাস্তায় দাঁড়িয়ে যেমন আপনি প্রধানমন্ত্রী বললেও কোনোদিন আপনি প্রধানমন্ত্রী হবেন না, রাস্তায় দাঁড়িয়ে আপনি যদি বলেন আমি যোগ্য, আপনি যোগ্য হবেন না। আইনের কাছে প্রতিষ্ঠা করতে হবে আপনি যোগ্য, আর সেটা আগামী 10ই প্রতিষ্ঠা করতে ফেব্রুয়ারি এই গেলে মামলার পরবর্তী শুনানি রয়েছে। আগামী একদম 10ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, কতটা আশাবাদী আপনারা? না, শুনানি হবে, আমার আশা নিরাশার কোনো প্রশ্নই নেই। আমি আর্গুমেন্ট করেছি, তারা নিশ্চিতভাবে তারা জবাব দেবেন, তারা বলবেন যে আমার আর্গুমেন্টে কোনটা ঠিক কোনটা ভুল, তারা পৃথকীকরণ করে দেবেন, এরা যোগ্য এরা যোগ্য। যারা আর্টিকেল 12 অথরিটি আছে, এসএসসি বোর্ড এবং সরকার, তারা বলে দেবেন যে ইন্টারভিউ লিস্ট অ্যাজ পার ল এইভাবে প্রকাশ করেছি, আমরা এই ইন্টারভিউ লিস্ট এত সালে এত তারিখে এত সালের এত তারিখে প্রকাশ করেছি উইথ ব্রেকেজ অফ মার্কস, কোনো রেশিও ভায়োলেশন নেই, কোনো রিজার্ভেশনের কোনো আইন ভঙ্গ হয়নি, একটা ওএমআর শিট নাম্বার সেটা বিবর্ধিত করা হয়নি, র্যাঙ্ক জাম্পিং নেই। বলে দেবেন পেয়েছে কি পাইনি, প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে নাকি এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরে অমুক কাণ্ডের জন্য প্যানেলের ভ্যালিডিটি বাড়ানো হয়েছিল, বলবেন, সুযোগ আছে তো। যা যুক্তি দেবো তার প্রতিযুক্তি দেওয়ার সুযোগ আছে, সেখানে প্রতিযুক্তি দিয়ে এই যোগ্য এই অযোগ্য এই তালিকা দিয়ে দিলেই তো ঘটনা মিটে যায়।
সঠিক দিতে দিতে হবে। পারবে? নিয়োগ এসএসসি যে তালিকার কথা আপনারা বারংবার বলছেন, কখনোই সেই সঠিক একদম যে মার্গে গিয়ে তার সঠিক নাম্বার সেটা এখনো প্রকাশ করা সম্ভব হয়নি। কতটা কি মনে হয় এই তালিকা এসএসসি দিতে পারবে? দিতে পারা উচিত। যদি না দিতে পারে তাহলে জানতে হবে রাজনৈতিক কারণে দেয়নি, কারণ যারা ক্ষমতায় রয়েছে তারা চান না, তাই দেননি। খুব পরিষ্কার যে তার কারণ এই এসএসসির ফলে, এসএসসিতে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার ফলে কে জেলে আছে? তৃণমূল নেতা, মমতার ক্যাবিনেট মন্ত্রী পার্থ চ্যাটার্জি। এত কিছু ধরা পড়ে যাওয়ার পরে কে বলেছিল একজনেরও চাকরি যাবে না? মমতা ব্যানার্জি। শুধু তাই না, ক্যাবিনেটকে বসিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যাদের চাকরি চলে গেছে, ইল্লিগাল অ্যাপয়েন্টি, তাদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো। টাকা কোথায়, কার কাছ থেকে আসবে? সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। আপনার আত্মীয়া, সে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলো, তার নাম্বার বাড়িয়ে দিয়ে চাকরি পেলো, সে তার চাকরি বাঁচানোর জন্য লোকের ট্যাক্সের টাকা খরচা হবে? আপনার বাড়ির ছেলে মেয়েরা ভালো স্কুলের ভালো মাস্টারের কাছে পড়বে, আর গ্রামের গরিব খেটে খাওয়া মানুষের বাড়ির ছেলে মেয়েরা সাদা খাতার মাস্টারের কাছে পড়বে? এ জিনিস তো চলতে পারে না। আর তাদেরকে সেটা বাধ্য করবেন আপনি কিছু ভোট পেয়েছেন বলে, যে আপনি ভোট পেয়েছেন বলে আপনি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নেবেন। সবাইকে মেনে নিতে হবে, আদালতকে মেনে নিতে হবে, আইনজীবীরা কিছু বলতে পারবে না। মমতা ব্যানার্জি ভোট পেয়েছে, নির্বাচিত হয়েছে, তাই যা ইচ্ছা তাই করতে পারে। ভারতবর্ষে এখনো পর্যন্ত সংবিধান রয়েছে, আইনসঙ্গত ভাবে সরকার পরিচালনা করতে হবে। আর যদি বলেন না আমি আইন টাইন মানি না, আইন টাইন জানি না, তাহলে বলবো সরকারে থাকতে থেকে কোনো লাভ নেই, পদত্যাগ করুন। এই যে অভয়ের মা বাবা বলেছে না, আপনাকে সরকার পরিচালনা করতে হবে। অনেকদিন আগে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওটা বলে লাভ নেই। আমার মনে হয় না ওর বিন্দু বিসর্গ কোনো প্রকার অনুভূতি রয়েছে বলে। ওর যদি মানে সামান্যতম অনুভূতি থাকতো, যা যা ঘটনা ঘটলো অনেকদিন আগে পদত্যাগ করা উচিত ছিল। দেখুন আমাদের দেশে রাইট টু রিকল তো নেই, একবার নির্বাচিত করার পরে তাকে রিকল করা যায়, রাইট টু রিকল নেই। কিন্তু আমাদের দেশে যে নির্বাচিত হয়েছে সে যদি তার দায়ী দায়িত্ব পালন না করতে পারে, পদত্যাগ করতে পারে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষজন আশা করেন, মানে এখনো অনেকে করেন হয়তো, কিন্তু যার কাছ থেকে আশা করেন তার তো ওসবের কোনো অনুভূতি নেই। সে মনে করেন যে যেন তেন প্রকারেণ ক্ষমতায় থাকলে হলো, আর ওই কালীঘাটে ৩৫টা রোডের উপরে ৩৫টা প্লট বানালেই হলো। অর্থই একমাত্র তৃণমূলের একমাত্র বিচার্য বিষয়। আজকে তো মদন মিত্র বলেছে, ও যে তৃণমূলের সব পদ পেতে গেলে, মন্ত্রী থেকে শুরু করে এই ব্লকের পদ পেতেও পয়সা দিতে হয়। ও তো মদন মিত্রই বলেছে। এটাই তৃণমূল। আপনি ভাববেন না যে চাকরি পেয়েছে তৃণমূল সব পেয়েছে, না, পাইনি। তৃণমূলীরাও বঞ্চিত। যে তৃণমূল পয়সা দিতে পেরেছে স্টার হয়েছে, সব তৃণমূল পাইনি, একদম পাইনি। কিন্তু শুধুমাত্র তৃণমূলী রাজনীতি করার জন্য চাকরি দেওয়া হয়েছে এরকম নয়, একদম না। যারা পয়সা দিতে পেরেছে তাদের চাকরি হয়েছে। তৃণমূল মানেই হচ্ছে পয়সা, আর তৃণমূলের এই যে অর্থই হচ্ছে তৃণমূলের কাছে অনর্থের কারণ হবে। এ নিয়ে কতদিন চালাবেন? জনবিস্ফোরণ করবে জনগণ একদিন না একদিন। দেখুন কতদিন আর এই জনগণকে এইভাবে উত্তপ্ত করতে থাকবে? জনগণ বিচার পাচ্ছে না, তাদের ছেলেমেয়েরা সঠিক শিক্ষা পাচ্ছে না, তাদের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আর আপনি শুধুমাত্র ওই কালীঘাটের ৩টে রোডের উপরে বাড়ির পর বাড়ি হচ্ছে, প্লটের পর প্লট হচ্ছে। জনগণ বেশি দিন এই জিনিস সহ্য করবে না।